নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক। অমুক মানুষটা মরে ভূত হয়েছে, কারণ দুর্ঘটনায় তার অপমৃত্যু হয়েছে। পরবর্তীকালে সে একজনের ঘাড়ে চেপেছে, কারণ সে তার গায়ে প্রস্রাব করেছিল। এরকম মোটামুটি সব ঘটনারই কারণ জানা যায়, কিন্তু ইহলোকে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো কারণ জানা যায় না। মানুষ তখন নিজের মতো একটা যুক্তি সাজিয়ে নেয়, যা ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে, বা চিরকালের জন্য ধোঁয়াশাও থেকে যেতে পারে। আজকের ঘটনাটা এই রকমই, নিঃসন্দেহে অলৌকিক কিন্তু অমীমাংসিত। নয়নের হঠাৎ কি হলো? কোথায় নিরুদ্দেশ হয়ে গেল সে? আবার যখন ফিরে এলো, কেন তার অদ্ভুত আচরণ? আর সবশেষে সে আবার কোথায় হারিয়ে গেল? এসব প্রশ্নের উত্তর কেউ জানে না। অসামান্য দুর্দান্ত এই ঘটনাটি শেয়ার করেছে কসবা থেকে সোনিয়া। অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদি ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি এও বলি, তুমি একের পর এক এমন এমন ঘটনা দিচ্ছ, এক কথায় যা তুলনা নেই। তবে ঘটনায় যাওয়ার আগে বন্ধুরা তোমাদের বলি, নিত্য নতুন এমন পারলৌকিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো, কারণ এমন দুর্দান্ত দুর্দান্ত ঘটনা প্রতি শনি মঙ্গলবার করে এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে ভাই অমিত, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার গত ঘটনাটি শোনানোর জন্য। আমি কসবা থেকে সোনিয়া আজ তোমাকে আবারও একটা ঘটনা বলছি। ঘটনাটি অনেক কাল আগে শোনা, আমাদেরই একজন স্যার বলেছিলেন। ঘটনাটি যখন উনি বলেছিলেন, আমরা তখন ওনার চোখে জল দেখেছিলাম। এটাই প্রমাণ করে যে উনি মিথ্যে বা বানানো গল্প বলেননি, হুবহু সত্যি। স্যারের আদি বাড়ি মেদিনীপুর, ওখানেই ওনার ছোটবেলাটা কেটেছে। ওখানেই পড়াশোনা করেছেন, ওখানকারই বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলো করেছেন। তো নয়ন বলে ওখানে ওনার একজন বন্ধু ছিল, পড়াশোনায় যেমন মেধাবী তেমনই গুণের, দেখতে শুনতেও মন্দ নয়, খুব শান্ত এবং নম্রভদ্র স্বভাবের, একেবারে উদাহরণ দেওয়ার মতো। সবাই বলতো বড় হয়ে মাস্টার, উকিল বা জজ ব্যারিস্টার কিছু একটা হবে ছেলেটা। কিন্তু নিয়তি ওর সঙ্গে এমন খেলা খেললো, মানুষ যা স্বপ্নেও কল্পনা করেনি। হঠাৎ করেই নয়ন একদিন নিরুদ্দেশ, কোথাও তার কোনো খোঁজ নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার বাড়ি খোঁজ করা হলো, কিন্তু নয়নকে কোথাও পাওয়া গেল না। এমনকি হাসপাতালে, থানায়, মর্গে, পুকুরেও জাল ফেলে দেখা হলো, কিন্তু নয়নকে কোথাও পাওয়া গেল না। ওরা দুই ভাই এক বোন, বাবার একটা ছোট্ট মুদি দোকান ছিল। পড়াশোনার পাশাপাশি নয়ন বাবার ব্যবসাও সামলাতো, এতটাই লক্ষ্মীমন্ত। কাজেই হঠাৎ করে ওর এই নিরুদ্দেশ হয়ে যাওয়াতে এক কথায় সবাই মূর্ছে পড়ল। সবাই তখন ওদের বোঝালো, অত ভেঙে পড়বেন না, মনে জোর রাখুন, ও যেখানেই থাক ঠিক ফিরে আসবে। বাবা মায়ের কথা, পরিবারের কথা যে এত ভাবে, সে কি নিজের ইচ্ছায় কোথাও যেতে পারে? আসবে, সময় হলে সে ঠিক ফিরে আসবে। কিন্তু এভাবে দিন গেল, মাস গেল, বছর গেল, অথচ নয়ন ফিরল না। একসময় মানুষের স্মৃতি থেকেও নয়নের চ্যাপ্টারটা কেমন যেন ফিকে হয়ে যেতে লাগলো। এর বছর চারেক পর একদিন ভোরে নয়নকে ওর মা আবার ওনাদেরই বাড়ির উঠোনে আবিষ্কার করলেন। ও যেভাবে হারিয়েছিল ঠিক সেইভাবেই, আগন্তুক পথিকের মতো নিজেদেরই বাড়ির উঠোনে দাঁড়িয়ে। দরজা খুলতেই ওকে দাঁড়ানো দেখে ওর মা তো যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না।
ভাবছিলেন যে স্বপ্ন দেখছেন বোধ হয়। কিন্তু যখন বুঝলেন যে স্বপ্ন নয়, সত্যি সত্যি নয়ন ফিরে এসেছে, তখন ওনার আনন্দ আর দেখে কে। ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে কেটে অস্থির। ওই শুনে বাড়ির লোকেরাও সবাই তখন উঠে পড়ে। পাড়া প্রতিবেশীরাও সবাই ভিড় জমায়। বন্ধু বান্ধবেরাও সবাই দেখতে আসে। কোথায় গিয়েছিলিস, কোত্থেকে এলি, কি হয়েছিল তোর, এরকম হাজার একটা প্রশ্ন। অথচ নয়ন একেবারে চুপ। ওর মুখে কোনো শব্দ নেই। ফ্যালফ্যাল করে সবার মুখের দিকে তাকিয়ে আছে। কেমন যেন বোবাও, যেন বধির, যেন কোনো অনুভূতি নেই ওর মধ্যে। সবাই তো তখন ওর এই আচরণে বেশ অবাক হয়ে গেল। এই নয়ন কোন নয়ন? ও কি পাগল হয়ে গেছে, নাকি স্মৃতিশক্তি লোপ পেয়েছে ওর? যে ছেলে সবসময় একগাল হাসি নিয়ে কথা বলতো, আজ তার মুখে কোনো হাসি নেই কেন? সবাই তখন ভাবলো যে অসুস্থ, স্নান খাওয়া করে একটু বিশ্রাম নিক, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে, তখন নিজে থেকেই সব বলবে। তাই এরপরে ওকে নিয়ে গিয়ে ঘরে বসানো হলো। নয়ন যা যা খেতে ভালোবাসত তাই তাই রান্না করে ওর মা ওকে খেতে দিলেন। কিন্তু অবাক কাণ্ড, নয়ন কিছুই খেলো না, গিয়ে শুয়ে পড়ল। এরকম একদিন, দুদিন, 3 দিন প্রায় না খাওয়া ছেলেটা। না খায় দায়, না ঘুমোয়, কথাবার্তাও কারোর সঙ্গে বলে না। বন্ধু বান্ধবরাও দেখা করতে এলে ও সাড়া দেয় না। এইসব দেখে বাড়ির লোকেরা তো খুব চিন্তায় পড়ল। এরপর ওকে ডাক্তার দেখালো। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন কোনো সমস্যা নেই। জানালেন, এমনি চিন্তার কিছু নেই, কোনো সমস্যা নেই। হয়তো কোনো কারণে মানসিকভাবে বিধ্বস্ত, তাই ওকে একটু সময় দিন। ওকে ওর মতো থাকতে দিন কিছুদিন। স্বাভাবিক হলে নিজেই সব বলবে, আবার আগের মতো হয়ে যাবে। সেই আশায় বাড়ির লোকেরাও দিন গোনে। কিন্তু নয়নের কোনো পরিবর্তন নেই। সেই একই রকম চুপচাপ, সবার থেকে এড়িয়ে নিজের মতো থাকে। কাজে একটা সময় বাড়ির লোকেরাও সবাই আশা ছেড়ে দিল যে এ ছেলে বোধহয় আর ঠিক হবার নয়। কিন্তু তারপরেই একদিন এমন একটা ব্যাপার সামনে এলো, সবার কৌতূহল কয়েক গুণ বেড়ে গেল। একদিন গভীর রাতে নয়নের মা হঠাৎ একটা দরজা খোলার আওয়াজ পেলেন। এত রাতে কার কি প্রয়োজন পড়ল, এই ভেবে উনি উঠে আসতে আসতেই দেখেন নয়ন খালি পায়ে দরজা খুলে কোথায় যেন বেরিয়ে গেল। ওর মা তো আবারও খুব ভয় পেয়ে গেলেন। আবারও কোথাও চলে গেল নাকি নয়ন? সেই চিন্তায় সারাটা রাত উনি আর দু চোখের পাতা এক করতে পারেননি। নিজের ঘরেই জেগে বসে রইলেন। কিন্তু ভোর হওয়ার আগে দেখা গেল নয়ন আবার ফিরে এলো। নিঃশব্দে দরজা খুলে চুপচাপ আবার গিয়ে শুয়ে পড়ল। নয়নের মা সেদিনের জন্য এক প্রকার একটু নিশ্চিন্ত হলেন। কিন্তু এরপর থেকে প্রতি রাতে উনি নয়নের উপরে নজর রাখতেন। দেখতেন যে রোজ রাতে ওই একই সময় নয়ন ঘর থেকে বেরিয়ে যায়, আবার ঠিক ভোর হবার আগে এসে শুয়ে পড়ে। তারপর একদিন এই কথাটা উনি নয়নের বাবাকে জানালেন। বলি, তোমার সঙ্গে একটা কথা আছে গো, দাঁড়াও দরজাটাকে দিয়ে নি। বলি, নয়নের ভাবগতিক আমার ঠিক ভালো লাগছে না গো। রোজ রাতে নয়ন একা একা ঘর থেকে বেরিয়ে যায়, আবার ভোর হবার আগে এসে শুয়ে পড়ে। আমি কদিন দেখেছি। একদিন তো ভেবেছিলাম ওর পিছু নেব, দেখবো কোথায় যায়, কিন্তু কিন্তু সাহসে কুলালো না। আমার খুব চিন্তা হচ্ছে গোকে নিয়ে। নয়নের বাবাও তো শুনে অবাক, বললেন, এইসব কি বলছো তুমি? রোজ রাতে নয়ন কোথায় যাবে? আচ্ছা, কখন যায় ও? আজ রাতে জেগে থাকবো, দেখবো ও কোথায় যায়।
রাত যখন ওই 1:30-2 সত্যি সত্যি নয়নকে তখন দরজা খুলে বেরিয়ে যেতে দেখা গেল। সঙ্গে সঙ্গে ওর মা বাবা ওর পিছু নিলেন। কোনো সাড়া শব্দ কিছুই দিলেন না, নিঃশব্দে নয়নকে ফলো করছেন। খালি পায়ে ঝোপঝাড় মারিয়ে ও ঘাটের দিকে যাচ্ছে, শুধু এইটুকুই বুঝে গেল। তারপরেই যে নয়ন অন্ধকারের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল ওনারা ঠিক ঠাহর করতে পারলেন না। সব জায়গায় খুঁজলেন, কিন্তু এদিক ওদিক কোথাও তাকে খুঁজে পেলেন না। নিরাশ হয়ে এরপর আবার ওনারা বাড়িতে ফিরে এলেন। আলো জ্বালিয়ে নয়নের অপেক্ষায় বারান্দায় বসে রইলেন। নিজেদের মধ্যে তখন কথা বলাবলি করতে লাগলেন। হ্যাঁ গো, ছেলেটা আমার কোনো কুসঙ্গে পড়েনি তো? নাহলে এত রাতে ওই ঘাটের দিকে কি করতে যাবে ও? এমনি তো শোনাই যায় রাত বিরেতে নৌকায় করে অনেক 2 নম্বরী জিনিস আচার পাচার হয়। সেসব কোনো খারাপ চক্রে পড়ে যায়নি তো? এ তো আর এক চিন্তার বিষয়। তো দেখা গেল রোজের মতো ভোর হওয়ার একটু আগেই নয়ন আবার বাড়িতে ফিরল। ওকে আসতে দেখেই উঠে দাঁড়ালেন ওনারা। জিজ্ঞেস করলেন, দাঁড়া, রোজ রাতে কোথায় যাস তুই? আজ তোকে বলতেই হবে। চুপ করে থাকলে ভাবিস না যে আমরাও চুপ করে যাব। কি কারণ, কি বৃত্তান্ত সব বলবি আজ তুই, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। কিন্তু নয়ন তবুও নির্বাক। বাবার শাসানি, মায়ের কান্না, কিছুতেই ও মুখ খুলল না। নিজের ঘরে গিয়ে নিজের মতো আবার দরজা দিয়ে শুয়ে পড়ল। ওর বাবা মা বুঝলেন যে না, এভাবে হবে না, অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তাই একটু বেলা হলে নয়নের বাবা এরপর নয়নের বন্ধুদের সঙ্গে দেখা করলেন। তাদেরকে নয়নের ব্যাপারে সমস্ত ঘটনা জানালেন। ওনাদের মধ্যে আমার স্যারও ছিলেন। সব ঘটনা শুনে তারাও তো অবাক। বললেন, এসব আপনি কি বলছেন মেসোমশাই? রোজ রাতে ঘাটের দিকে নয়ন কোথায় যাবে? আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। এমনি তো জানেনি যে নয়ন আজকাল আমাদের সঙ্গে কথাবার্তা বলে না, তাই ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ওকে হাতে নাতে ধরতে হবে। আজ রাতে আমরা সবাই ঘাটে থাকব, দেখব ও কোথায় যায়, কি করে। আপনি যান, আমরা দেখছি ব্যাপারটা। তো সেদিন রাতে নয়ন আসার আগেই নয়নের বন্ধুরা সবাই ঘাটে উপস্থিত হলো। সেখানে বহু প্রাচীন একটা বট গাছ ছিল। কত যুগ যে তার বয়স তা কেউ জানে না। কত প্রজন্ম কেটে গেছে, কিন্তু ওই গাছটা ওই রকমই আছে। বিশাল আকারায়তন। গাছের গুড়িটাই এত মোটা যে 4-5 জন লোক অনায়াসে তার পেছনে লুকিয়ে থাকতে পারবে। পুরো গাছটার আকার তাহলে কল্পনা করে নাও। তো সেই গাছটার পেছনে ঝোপঝাড়ের মধ্যে নয়নের অপেক্ষায় নয়নের বন্ধুরা সবাই লুকিয়ে রইল। যথারীতি রাত ওই 1:45 নাগাদ নয়ন এলো ওই জায়গায়। বন্ধুরা সবাই রেডি, তেমন উল্টোপাল্টা কিছু দেখলেই গিয়ে নয়নকে হাতে নাতে ধরবে। কিন্তু দেখা গেল ওরা যা পরিকল্পনা করেছিল তেমন কিছুই হলো না। নয়ন ওই গাছটার কাছে এসে দাঁড়ালো। বন্ধুরা সবাই ওই গাছটার পেছনে লুকিয়ে দেখছে ওর কাণ্ড। লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো নয়ন ওই বট গাছটার উপরে তাকিয়ে কার সঙ্গে যেন খুব কথা বলছে, যেন সে তার খুব পরিচিত। এর আগেও বহুবার তার সঙ্গে কথা হয়েছে। সেটা যে কি ভাষা, কি বলছে ও কেউ কিছু বুঝতে পারছে না। আর নয়ন বাদে ওখানে কাউকে দেখাও যাচ্ছে না, কেউ কোথাও নেই। তাহলে কার সঙ্গে কথা বলছে ও? সত্যি সত্যি কি ওর মাথা খারাপ হয়ে গেল? সবাই তো নয়নের এই কাণ্ড থেকে খুব অবাক হয়ে গেল। তারপরই এমন একটা দৃশ্য দেখা গেল যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি।
বট গাছটার মগডালটা থেকে একটা চওড়া উজ্জ্বল আলোক রশ্মি ক্রমশ মাটি পর্যন্ত নেমে এলো। নয়নের পর ওই আলোক রশ্মি বেয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো, যেমন করে একটা মানুষ সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, ঠিক সেই রকমই ওটা যেন একটা আলোর সিঁড়ি। খালি পায়ে নয়ন সেই আলোর সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপরে উঠছে। এই দৃশ্য দেখে ওর বন্ধুরাও তো অবাক, হতবাক, নির্বাক। ওদের চোখগুলো তো ততক্ষণে ধাঁধিয়ে গিয়েছে। সঙ্গে আরো একটা ব্যাপার ওরা লক্ষ্য করল, ওদের কারোরই তখন নড়াচড়ার ক্ষমতা নেই। কে যেন কোন এক মায়া বলে অদৃশ্য কোনো বাঁধনে ওদের বেঁধে দিয়েছে। শুধু চোখ দুটো খোলা আর নিঃশ্বাস পড়ছে, বাকি সমস্ত অঙ্গ অচল। নয়ন ওই আলোর সিঁড়ি বেয়ে সবার চোখের সামনে দিয়ে ধীরে ধীরে ওপরে উঠে গেল। তারপর কত দূরে কোথায় যে ও মিলিয়ে গেল ওকে আর দেখা গেল না। ও মিলিয়ে যেতেই সেই সিঁড়িটাও তারপর মিলিয়ে গেল। তারপর আবারও সব স্বাভাবিক হয়ে এলো। ওর বন্ধুদের শরীরেও আবার সার ফিরে এলো। সঙ্গে সঙ্গে ওরা দৌড়ে এলো ওই জায়গায়, তাকালো উপরের দিকে। বলে ডাকলো কবার, কিন্তু কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। তারপর ওদের মধ্যে দুজন গিয়ে নয়নের বাবা মাকে ডেকে নিয়ে এলো। ওর মা বাবা, ওর বন্ধুরা এরপর ওখানে বসেই সবাই নয়নের জন্য অপেক্ষা করতে লাগলো। ও যেখানেই যাক ভোর হবার আগে তো আবার ফিরে আসে। কিন্তু এক সময় ভোর হলো, আলো ফুটলো, কিন্তু নয়ন সেদিন আর ফিরল না। সেই যেও গেল, আর ফিরল না ছেলেটা। কেন ফিরল না? ওর এই অস্বাভাবিক আচরণ সবাই জেনে ফেলেছিল, সেই জন্যই কেউ ফিরল না? সেই জন্যই কি কেউ ওকে তুলে নিয়ে গেল যে চলে এসো, আর ওখানে থাকলে তোমার বিপদ বাড়বে, তোমাকে আমার থেকে আলাদা করার চেষ্টা করবে ওরা। নাও, এই আলোর সিঁড়ি বেয়ে চিরদিনের জন্য আমার কাছে উঠে এসো, এসো। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। আমার যে কি ভালো লেগেছে ঘটনাটা তোমাদের বলে বোঝাতে পারবো না। বিশেষ করে শেষ দৃশ্যটার জন্য অসাধারণ, অসাধারণ। তবে পুরো ঘটনাটাই একটা ধোঁয়াশা, যেটা শেষও কাটলো না। কেউ জানতেই পারল না যে হঠাৎ করে নয়ন কেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, কেনই বা আবার বছর চারেক পরে ফিরে এলো সে, কেন সে তখন আর আগের মতো ছিল না। আর সেই আলোর সিঁড়ি, সেটা বেয়ে নয়ন কোথায় উঠে গেল, কেনই বা সে ফিরল না? সবই ধোঁয়াশা। তবে যে বললাম, আমরা মানুষ, আমাদের একটা চারিত্রিক দোষ আছে। যে জিনিসের সুস্পষ্ট কোনো কারণ জানা যায় না, আমরা সেখানে নিজের মতো একটা কারণ দাঁড় করিয়ে নিই। না হলে যেন কেমন অসম্পূর্ণ, খালি খালি লাগে, অসমাপ্ত লাগে। তাই এখানে আমার মনে হলো, যেহেতু বহু প্রাচীন সেই বটগাছটা, সেখানে অলৌকিক কিছু সম্পর্ক থাকলেও থাকতে পারে। হয়তো সে কোনো পরী, হয়তো রাত বিরেতে সে ওখানে আসে, থাকে। কোনোদিন কোনোভাবে হয়তো নয়ন তার পাল্লায় পড়েছিল, হয়তো সেই নয়নকে নিজের দেশে নিয়ে গিয়ে রেখেছিল 4 বছর। তারপর নয়নের বাহানাই হোক বা অন্য কোনো কারণে সে আবারও ফিরে আসে। কিন্তু সেই পরী যখন দেখল নয়নকে আর এখানে রাখা ঠিক হবে না, সবাই সবকিছু ধরে ফেলছে, তখন আবার নয়নকে নিজের কাছে তুলে নিয়ে গেল সে।
তোমাদের কি মনে হয় বন্ধুরা? তোমাদের মন কি বলছে জানিও কমেন্টে। তবে ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। আর এবারে গত এপিসোডে মৌসুমী মুখার্জি লিখেছে, অমিত ভাই তোমার ঘটনা শোনার অপেক্ষা করে এতক্ষণে শুনতে পেলাম, অপূর্ব লাগছে। রোহিণী মালিক লিখেছে, আবার চলে এলাম তোমার গলায় ঘটনা শুনতে। সুদেশ সিংহ রায় লিখেছেন, দুটো ঘটনাই দুর্দান্ত ছিল, দ্বিতীয় ঘটনাটা জয় মা মনসা। অমিতা জেঠিমা লিখেছেন, সব মিলিয়ে তোমার ঘটনা শুনতে খুব ভালো লাগে। অজন্তা হরি লিখেছে, আজকের দুটো ঘটনাই খুব সুন্দর। পায়েল কুণ্ডু লিখেছে, প্রথমটা শিহরণ জাগানো দুর্দান্ত একটি ঘটনা, দ্বিতীয়টা ভক্তিমূলক, খুব সুন্দর। মায়াদি লিখেছে, ভাই আজ দেরি করেছ, মনে হয় কাজ ছিল। হ্যাঁ, কাজ তো থাকেই দিদি, তবে তার জন্য দেরি হয় না, দেরি হয় নেটের জন্য। অনেক সময় নেটের স্পিড থাকে না, আপলোড হতে অনেক সময় লেগে যায়, তখনই দেরি হয়ে যায়। তবে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের, তোমরা ব্যাপারটাকে খুব সহজেই ম্যানেজ করে নাও। তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো এবং সেই দিন রাতে না শুনতে পারলে পরে ঠিক শুনে নাও, এর জন্য তোমাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। তো এছাড়াও আরও কমেন্ট করেছ গীতাদি, বরুণ গুপ্তা, বর্ষা চ্যাটার্জি, অক্ষয় অধিকারী, মিঠুন পাল, শুভদীপ, রিয়া থান্ডার, সোহিনী বক্সি, স্বপ্না, দামিনী পাল, চন্দন চ্যাটার্জি, আশিস কোলে, আশিস কুমার দে, সুমান সমাজদার, অভি স্টুডিও সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এইখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।